বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন আমি আলোচনা করব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের এটা কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাস। যদি প্রথম এবং তৃতীয় অধ্যায়ের ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো পাঠ 3, প্রাণীর শ্বসন। আমরা কি আজকে দেখব? প্রাণীর শ্বসন। আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। আমরা কোথা দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি? নাক দিয়ে। আমরা কিন্তু সবাই নাক দিয়েই শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। শ্বাস প্রশ্বাসের সময় আমরা কি গ্যাস গ্রহণ ও ত্যাগ করি? আসলে আমরা কি শ্বাস প্রশ্বাসের সময় কোনো গ্যাস ত্যাগ করি আর গ্রহণ করি? আমরা কিন্তু সবাই জানি যে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। প্রাণী ও উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। কি গ্রহণ করে? অক্সিজেন। এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাদের এই প্রক্রিয়া চলতে থাকে সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত। একদম মায়ের পেট থেকে তাদের এই প্রক্রিয়াটা শুরু হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকে। এই প্রক্রিয়াটার নাম কি? শ্বসন প্রক্রিয়া। তবে প্রাণী ও উদ্ভিদের বেলায় গ্যাস গ্রহণ ও বর্জন করার প্রক্রিয়া ভিন্ন প্রকৃতির। উদ্ভিদ এক প্রক্রিয়ায় গ্যাস গ্রহণ করে এবং ত্যাগ করে। প্রাণীরাও কিন্তু ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় গ্যাস গ্রহণ করে এবং ত্যাগ করে। উদ্ভিদ পাতায় অবস্থিত স্টোমাটা নামক এক প্রকার ছিদ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। তো পাতায় অবস্থিত কি? স্টোমাটা নামক এক ধরনের ছিদ্রের মাধ্যমে তারা কি করে? অক্সিজেন গ্রহণ করে। কে গ্রহণ করে? উদ্ভিদ। নিম্ন ও উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে গ্যাসের আদান প্রদান ঘটে বিভিন্ন প্রকার অঙ্গের মাধ্যমে, যেমন ফুলকা ও ফুসফুস। যে অঙ্গগুলো শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় তাদের একত্রে শ্বসনতন্ত্র বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্বসনতন্ত্র কাকে বলা হয়? শ্বসন কাজে যে অঙ্গগুলো অংশগ্রহণ করে তাকে বলা হয় শ্বসনতন্ত্র। মানব শ্বসনতন্ত্র নিম্নলিখিত অঙ্গগুলো নিয়ে গঠিত। তো শ্বসনতন্ত্র কি কি অঙ্গ নিয়ে গঠিত এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, এগুলো কিন্তু আমাদের লিখতে হবে না দেখে। তো 1 নাম্বার হলো নাসারন্ধ্র ও নাসা পথ। নাসারন্ধ্র মানে হলো, নাসা মানে নাক আর রন্ধ্র মানে ছিদ্র। নাসারন্ধ্র মানে নাকের ছিদ্র, আর নাসা মানে নাক, আর পথ মানে তো আমরা চিনি রাস্তা। তাহলে নাকের যে রাস্তাটা আছে, ছিদ্রের পরে যে রাস্তাটা, সেটা হলো নাসা পথ। 2 নম্বর হচ্ছে নাসা গলবিল। নাকের ভিতরে যে গলবিল আছে সেটাকে বলা হচ্ছে নাসা গলবিল। এরপর হলো স্বরযন্ত্র। আমরা যে কথা বলি, কথা বলতে যেখান থেকে এই কথাগুলোর উৎপত্তি হয়, যে যন্ত্রগুলোর মাধ্যমে ওইগুলোকে বলা হয় কিন্তু স্বরযন্ত্র। এরপর হলো 4 শ্বাসনালী বা ট্রাকিয়া। এরপর ক্লোম শাখা বা ব্রঙ্কাস। 6 ফুসফুস। 7 হচ্ছে মধ্যচ্ছদা। তো আমরা এখানে অনেক অঙ্গ চিনি, আবার অনেক অঙ্গ আমরা চিনি না, সেই অঙ্গগুলো আমরা চিনে নিব সাথে সাথে। তো এখন দেখো, এই যে নাসা রন্ধ্র কোনটা দেখা যাচ্ছে, নাকের ছিদ্র, এই অংশটাকে গলবিল। এই যে এই অংশটুকু হচ্ছে শ্বাসনালী। খাদ্যনালীর পাশেই শ্বাসনালীর অবস্থান। নাসারন্ধ্র ও নাসা পথ। নাসিকা ও মুখগহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। নাসিকা মুখগহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। এই যে দেখো, এই গহ্বরটা কি তিন কোণাকার না? ত্রিকোণাকার না? এই জন্য বলা হইতেছে ত্রিকোণাকার একটি গহ্বর। তো এটি সামনে নাসিকা ছিদ্র হতে পশ্চাতে গলবিল পর্যন্ত বিস্তৃত। এটা দেখো যে নাসারন্ধ্র অর্থাৎ নাসিকা ছিদ্র, এই অংশটুকু থেকে সে পিছনে কি এই যে এই গলবল পর্যন্ত বিস্তৃত গলবিল। একটি পাতলা পর্দা দিয়ে এটি 2 ভাগে বিভক্ত হয়েছে। তো এটা কি? একটা পাতলা পর্দা দ্বারা 2 ভাগে বিভক্ত হয়েছে। এর সম্মুখভাগ লোম ও পশ্চাৎ দিক ঝিল্লি দ্বারা আবৃত। তাহলে কি এই নাসারন্ধ্রে নাকের ছিদ্রের সম্মুখভাগটা থাকে লোম দ্বারা আবৃত, এবং পিছনের সাইডটা কি দ্বারা থাকে? এক ধরনের ঝিল্লি। ঝিল্লি মানে হলো একটা পর্দা দ্বারা আবৃত থাকে। আমরা নাক দিয়ে যে বায়ু গ্রহণ করি তাকে প্রশ্বাস বলে। তাহলে প্রশ্বাস কাকে বলে? আমরা নাক দিয়ে যে বায়ুটা গ্রহণ করি তাকে বলা হয় প্রশ্বাস। এটা কিন্তু পরীক্ষাতে আসে। এখন প্রশ্বাস বায়ুতে ধূলিকণা, রোগ জীবাণু থাকলে তা এই লোম ও ঝিল্লিতে আটকে যায়। আমরা যে প্রশ্বাস নেই, অর্থাৎ অক্সিজেন নেওয়ার সময় বিভিন্ন ধরনের ধূলিবালিও কিন্তু আমাদের নাক দ্বারা প্রবেশ করে, জীবাণুও প্রবেশ করে। তখন
এই জীবাণু এবং ধূলিবালুগুলো আটকে দেয় কিন্তু নাকের ভিতরে যে লোমগুলো আছে এবং এখানে যে পাতলা একটা ঝিল্লি আছে, এই ঝিল্লিয়েও ওই ময়লাগুলোকে কি আটকিয়ে দেয়। যেগুলো লোম আটকাতে পারে না সেগুলো আটকায় ঝিল্লিয়ে। এরপর হলো নাসা গলবিল। নাসা গলবিল হলো নাসাপথের শেষ অংশ। এই নাসাপথের শেষ অংশটা হচ্ছে কি নাসা গলবিল, যা গলবিলের সাথে মিশেছে। নাসা গলবিলটা কোথায় যায় মিশেছে? গলবিলের সাথে। গলবিল পথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। তো শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে কোন পথ দ্বারা? গলবিল পথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। এরপর হলো ষড়যন্ত্র। গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে ষড়যন্ত্র অবস্থিত। এই যে গলবিল আছে যে, আর এখানে থেকে যে শ্বাসনালীটা আছে, এই শ্বাসনালীর সংযোগস্থলে কি অবস্থিত? ষড়যন্ত্র অবস্থিত। ষড়যন্ত্রে স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। তো ষড়যন্ত্রে কি থাকতেছে? স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড, তাই একে ষড়যন্ত্র বলে। এই যে ষড়যন্ত্রে স্বর সৃষ্টিকারী স্বররজ্জু ও ভোকাল কর্ড থাকার কারণে একে কিন্তু ষড়যন্ত্র বলা হয়। যদি আমাদের ষড়যন্ত্র আসে তার সংজ্ঞাটা কিন্তু আমাদের ওইভাবে লিখতে হবে। স্বরছিদ্রের মুখে একটা ঢাকনা থাকে, একটি ঢাকনা থাকে, যে এইখানে একটা ঢাকনা থাকে, এই ঢাকনাটা সবসময় খোলা থাকে। তো এটি খাদ্য গ্রহণের সময় ষড়যন্ত্রকে ঢেকে রাখে। এই ঢাকনাটার কাজ কি? খাদ্য যখন গ্রহণ করা হবে তখন ষড়যন্ত্রকে সে ঢেকে রাখবে, যাতে এতে খাদ্যবস্তু ঢুকতে না পারে। আবার শ্বাস গ্রহণের সময় খুলে যায়। এই ঢাকনাটা কি আবার শ্বাস গ্রহণের সময় খুলে যায়। তাহলে এই ঢাকনাটার কাজ হইতেছে কি, যখন খাবার গ্রহণ করা হবে তখন এরা ষড়যন্ত্রের মুখকে ঢেকে দেবে। আবার যখন শ্বাস গ্রহণ শুরু হবে তখন কি করবে? সে এই ঢাকনাটাকে খুলে দেবে। পরে 4, শ্বাসনালী। খাদ্যনালীর সম্মুখে অবস্থিত ষড়যন্ত্র থেকে শুরু হয়ে ক্লোম শাখা পর্যন্ত বিস্তৃত নালীকে শ্বাসনালী বলে। তাহলে এই যে দেখো ক্লোম শাখাটা কি আমরা দেখে আসি। এই যে এই দুইটা শাখা কিন্তু হলো ক্লোম শাখা। এই দেখো এই একটা শাখা, এই একটা শাখা, এই দুইটাকে কি বলা হইতেছে? ক্লোম শাখা বা ব্রঙ্কাস। তো ক্লোম শাখা আমরা চিনলাম। তাহলে এখন আমরা যদি করি যে শ্বাসনালী কাকে বলে, যদি সংজ্ঞাটা আসে তাহলে আমরা ইজিলি বলতে পারবো এই যে এই অংশটুকু ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের সম্মুখ ভাগ থেকে ক্লোম শাখা পর্যন্ত এই যে এই অংশটুকু, এই অংশটুকুই হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। তো শ্বাসনালী বা ট্রাকিয়ার সংজ্ঞা আমরা দিতে পারবো না। তো ষড়যন্ত্রের সম্মুখ প্রান্ত থেকে ক্লোম শাখা পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শ্বাসনালী। আশা করি বুঝতে পারছি। শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে। তাহলে শ্বাসনালীর কাজ কি? শ্বাসনালীর কাজ হলো বায়ুকে ফুসফুসে প্রবেশ করানো। এরপর হলো ক্লোম শাখা কি? ক্লোম শাখার সংজ্ঞাটা এক সহজ, ক্লোম শাখা বা ব্রঙ্কাস। এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া কি করছে? দুইটি অংশে বিভক্ত হয়ে একটা বাম ফুসফুসে প্রবেশ করছে, আরেকটা ডান ফুসফুসে প্রবেশ করছে। এই যে দুইটা শাখায় বিভক্ত হয়ে ডান ফুসফুস এবং বাম ফুসফুসে প্রবেশ করলো, এই দুইটা শাখাকেই ব্রঙ্কাস বা ক্লোম শাখা বলা হয়। শ্বাসনালী ফুসফুসের কাছে এসে ডান এবং বাম দুটি শাখায় বিভক্ত হয়ে যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। এদেরকে ডান ও বাম ক্লোম শাখা বা ব্রঙ্কাই বলে। এক বচনে ব্রঙ্কাস বলা হয়। ফুসফুসে প্রবেশ করার পর এই শাখাদ্বয় অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই যে দেখো এখানে প্রবেশ করার পর এখানে কিন্তু অসংখ্য শাখা প্রশাখায় এরা বিভক্ত হয়েছে। এদেরকে বলা হয় ব্রঙ্কিউল। যদি এখন তোমাকে প্রশ্ন করা হয় ব্রঙ্কিউল কাকে বলে? ব্রঙ্কাস বা ক্লোম শাখা যখন ডান এবং বাম ফুসফুসে প্রবেশ করার পর অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়, তখন এদেরকে একত্রে বলা হয় ব্রঙ্কিউল। তাহলে ব্রঙ্কিউলের সংজ্ঞাটা আমরা দিতে পারবো। ব্রঙ্কায়ের গঠন শ্বাসনালীর মতো। ব্রঙ্কায়ের গঠন কার মতো? শ্বাসনালীর মতো। এই শ্বাসনালী যা দ্বারা গঠিত, ব্রঙ্কাটাও ওই জিনিস দ্বারাই গঠিত। 6, ফুসফুস। বক্ষগহ্বরের ভিতরে দুটি ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত। তাহলে এই যে এটা একটা ফুসফুস আর এটা একটা ফুসফুস, এই দুটি ফুসফুস কি করে? হৃৎপিণ্ডকে মাঝখানে রেখে দুই পাশে তারা অবস্থান করে। এটা স্পঞ্জের মতো নরম এবং কোমল। আমরা মাথায় যে খোপা দেয় না, মানে অনেক মেয়েরা যে মাথায় খোপা দেয়, এই খোপাগুলো কিন্তু দেখা গেছে যদি আমরা ধরলে কিন্তু সংকুচিত হয়ে যায়, ছেড়ে দিলেই কিন্তু আগের অবস্থানে
চলে যায়। তাই এই যে সংকুচিত হয় এবং চলে যাওয়া এরকম জিনিসকেই মূলত বলা হয় স্পঞ্জ। এটা হলো স্পঞ্জের মতো নরম, কারণ ওই যে খোপার মতো নরম এবং কোমল, ছেড়ে দেওয়ার সাথে সাথে সে পূর্বাবস্থায় ফেরত যায়। ডান পাশের ফুসফুসটি বাম পাশের ফুসফুসের চেয়ে সামান্য বড় হয়। তাহলে কি বাম ডান পাশের ফুসফুসটা কি বাম পাশের ফুসফুস থেকে সবসময় বড় থাকে। তো ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত। তাহলে এখন এখান থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে, প্লুরা কি? প্লুরা হলো যে ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট একটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত থাকে, একে বলা হয় প্লুরা। তাহলে প্লুরার সংখ্যাটা পেলাম না, ফুসফুস যে দুইটা ভাঁজ বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে তাদেরকেই বলা হয় কি প্লুরা। দুই ভাঁজের মধ্যে এক ধরনের পিচ্ছিল পদার্থ থাকে। এই দুইটা ভাঁজের মধ্যে কি করে এক ধরনের পিচ্ছিল পদার্থ থাকে। এরকম দুইটা ভাঁজ থাকলে এই মধ্যবর্তী পদার্থ যে থাকে এটা হলো পিচ্ছিল পদার্থ। ফলে শ্বাস প্রশ্বাস কাজে ফুসফুস ও বক্ষগাত্রের সাথে কোনো ঘর্ষণ লাগে না। তো বুকের ভিতরের যে হাড়গুলো আছে, এখানে গাত্র মানে হলো গর্ত, এখানে যে হাড়গুলো আছে এই হাড় এবং এই ফুসফুস এর ভিতরে ঘর্ষণ হয় না, কিন্তু এই পিচ্ছিল পদার্থটার কারণে ব্রঙ্কাস দুই পাশে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। আমরা এটা দেখছি যে এই যে ব্রঙ্কাসটা প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই সূক্ষ্ম ব্রঙ্কিওলগুলো বায়ুথলি বা বায়ুকোষে প্রবেশ করে। এই সূক্ষ্ম ব্রঙ্কিওলগুলো কি করে, এই যে ব্রঙ্কিওল, এই ব্রঙ্কিওলগুলো কি করে বায়ুকোষে বা বায়ুথলিতে প্রবেশ করে। প্রত্যেকটি বায়ুথলি পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এপিথেলিয়াল কোষ হলো আবরণী কোষ। এপিথেলিয়াল মানে হচ্ছে আবরণী। এপিথেলিয়াল টিস্যু নামে আমরা চিনি, যেটা হলো আবরণী টিস্যু। আর এই আবরণী টিস্যু কিন্তু এই এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত, অর্থাৎ আবরণী কোষ দ্বারা গঠিত। এই কোষগুলো কৈশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত। এই যে এই এপিথেলিয়াল কোষগুলো কি দ্বারা বেষ্টিত থাকে, এই যে জালিকা দ্বারা পরিবেষ্টিত কিন্তু থাকে, অর্থাৎ চারদিক থেকে জালিকা দ্বারা তাদেরকে ঢেকে ফেলে। কোষগুলোতে বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে। তো বেলুন যেরকম বাতাস দিলে ফুলে ওঠে, এই কোষগুলোতেও বায়ু প্রবেশ করার সাথে সাথে তারা ফুলে ওঠে এবং পরে আপনা আপনি কুঞ্চিত হয়ে যায়, পরে অটোমেটিক্যালি তারা কি করে সংকুচিত হয়ে যায়। বায়ুথলি ও কৌশিক জালিকা উভয়ের প্রাচীর এত পাতলা যে সহজে এগুলোর মধ্যে দিয়ে বায়ু আদান প্রদান করতে পারে। তাহলে কি বায়ুথলি ও কৌশিক জালিকা উভয়ের প্রাচীর, প্রাচীর মানে হলো দেয়াল, এত পাতলা যে সহজে এগুলোর মধ্যে দিয়ে কি বায়ু প্রবেশ করতে পারে, অর্থাৎ বায়ুর আদান প্রদান হয়। তো 7 মধ্যচ্ছদা, যে মাংসপেশী বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করে রেখেছে তাকে মধ্যচ্ছদা বলা হয়। এই যে দেখো, এটা হলো মধ্যচ্ছদা, এটা হলো কি মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদা কি আমাদের বুকের গহ্বর এবং পেটের যে গহ্বর, বক্ষ মানে বুক আর উদর মানে হলো পেট, এই পেটের গহ্বর এবং উদর গহ্বর এই মধ্যচ্ছদা কিন্তু পৃথক করে রেখেছে। তো যদি প্রশ্ন আসে মধ্যচ্ছদা কাকে বলে, হয় যে মাংসপেশী বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করে রেখেছে তাকে বলা হয় মধ্যচ্ছদা। এটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। এই দেখো, এটা কিন্তু এরকম ছাতার মতো দেখা যাইতেছে না, এই মধ্যচ্ছদারা ছাতার মতো। মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নামে। মধ্যচ্ছদা সংকুচিত হলে কি করে, এই মধ্যচ্ছদাটা যদি সংকুচিত হয় তখন এটা নিচের দিকে নামে, অর্থাৎ এই সাইড এবং এই সাইড যদি চেপে আসলে এই অংশটুকু নিচের দিকে নামে, তখন বক্ষ গহ্বরের আয়তন বাড়ে। যখন আমি এই দিকে চাপ দেব, দেখো খেয়াল করে, যখন আমি এ পার্শ্ব থেকে চাপ দেব এবং এ পার্শ্ব থেকে চাপ দেব, অর্থাৎ এই অংশটুকু সংকুচিত করব, তখন আমার এই অংশটুকু কিন্তু প্রসারিত হবে। অর্থাৎ আমরা যদি মধ্যচ্ছদাকে সংকুচিত করি তখন এই বক্ষ গহ্বরের আয়তন কিন্তু বাড়বে, আর যখন বক্ষ গহ্বরের আয়তন বাড়ে তখন কিন্তু উদর গহ্বরের আয়তন ছোট হয়। আবার এটা যখন প্রসারিত হয় তখন উপরের দিকে উঠে, অর্থাৎ এই মধ্যচ্ছদা যখন প্রসারিত হবে তখন কি হবে, এই মধ্যচ্ছদা উপরের দিকে উঠবে এবং বক্ষ গহ্বর কি হবে, সংকুচিত হবে।
মধ্যচ্ছদার সংকোচন ও প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে কি এই মধ্যচ্ছদার কাজ কি? মধ্যচ্ছদার সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কি হয়? প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রিত হয়। মধ্যচ্ছদা যদি যখন সংকুচিত হয়, এই মধ্যচ্ছদা যখন সংকুচিত হয় তখন বক্ষ গহ্বরের আয়তন বাড়ে, আর মধ্যচ্ছদা যখন প্রসারিত হয় তখন বক্ষ গহ্বরের আয়তন কমে। তো আমাদের এখানে একটা কাজ আছে, নিজে করো। চার্ট দেখে শ্বসনতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং ফুসফুসের কাজ বর্ণনা করো। তো কি এই যে শ্বসনতন্ত্রের এটার কি করব আমরা? মানব শ্বসনতন্ত্র এটার একটা চিহ্নিত চিত্র আমরা অঙ্কন করব এবং বলবো কি যে ফুসফুসের কাজ, এই ফুসফুসের কাজটা কি, এই কাজটা আমরা বর্ণনা করব। তো আমরা এই অংশটুকু যদি সঠিকভাবে পড়ি তাহলে আমরা ফুসফুসের কাজগুলো সঠিকভাবে জানতে পারবো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।